হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব IC 57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 1, দ্যাট ইজ বেসিক প্রিন্সিপালস অ্যান্ড ফায়ার পলিসি। এই চ্যাপ্টার 1-এর পার্ট 1 আজকে আমরা পড়ব। তো চলো দেখা যাক কি বলছে। প্রথমে দেখে নেব যে ফায়ার ইন্স্যুরেন্স বিজনেস হ্যাজ বিন ডিফাইন্ড ইন সেকশন 2 অফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938। ওকে, নেক্সট হচ্ছে একটা ডেফিনেশন দিচ্ছে এখানে ফায়ার ইন্স্যুরেন্স কাকে বলছে। দেখো, দ্য বিজনেস অফ এফেক্টিং আদারওয়াইজ দেন incidentally to some other class of insurance business contract of insurance against loss by or incidental to fire or other occurrence customarily included among the risks insured against in fire insurance policies। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটারটা বা যে প্রপার্টিটা অন্য কোনো ইন্স্যুরেন্স বিজনেস ক্লাসের মধ্যে অলরেডি রয়েছে, সেটাকে কিন্তু ফায়ারের মধ্যে আর মানে সেটার কিন্তু আর আলাদা করে ফায়ার ইন্স্যুরেন্স করা যাবে না। সেটা বাদ দিয়ে যেটার জন্য অন্য কোনো বা যে প্রপার্টিটার জন্য অন্য কোনো পলিসি নেই, সেই প্রপার্টিটার ফায়ার ড্যামেজের জন্য লসের জন্য তোমার ফায়ার পলিসি করা যেতে পারে। এই যে কথাটা এখানে বলছে যে আদারওয়াইজ দেন ইনসিডেন্টালি টু সাম আদার ক্লাস অফ ইন্স্যুরেন্স বিজনেস, মানে ধরো আমি আজকে যদি মোটর ইন্স্যুরেন্সের কথা বলি, তাহলে একটা মোটর ভেহিকেলের কিন্তু ফায়ার রিস্কও রয়েছে। মোটর ভেহিকেলের মধ্যে আগুন লেগে যেতেই পারে, কিন্তু তার জন্য মোটর ভেহিকেলের ফায়ার পলিসি করা যাবে না। তার মোটর পলিসি করতে হবে ওন ড্যামেজ পলিসি, এবং তার মধ্যেই তার ফায়ার রিস্কটা কভার থাকবে। তাহলে মানে এমন কোনো সাবজেক্ট ম্যাটার বা এমন কোনো প্রপার্টি যার জন্য অন্য কোনো ইন্স্যুরেন্সে তার অন্য কোনো ক্লাস অফ ইন্স্যুরেন্সে তার অলরেডি সেটাকে ইন্স্যুর করা রয়েছে, সেটা বাদে বাকি যে কোনো রকম প্রপার্টির জন্য যে কোনো রকম প্রপার্টির ফায়ার লসের জন্য ফায়ার ইন্স্যুরেন্স পলিসি করা যেতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে বক্তব্য। নেক্সট হচ্ছে দেখো, দিস রিস্ক আর ক্লাসিফাইড অ্যাজ, এখানে কি ধরনের রিস্ক আছে। প্রথমে হচ্ছে সোশ্যাল পেরিল। সোশ্যাল পেরিল যেরকম এক্সাম্পল হচ্ছে রায়াট, স্ট্রাইকস, এগুলো হচ্ছে সব সোশ্যাল পেরিল। নেক্সট হচ্ছে ন্যাচারাল পেরিল। ন্যাচারাল পেরিল কি স্ট্রম, ফ্লাড, এসবের জন্য যদি কোনো লস হচ্ছে কোনো প্রপার্টি, সেটাকে ফায়ার ইন্স্যুরেন্স করা যেতে পারে। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস টাইপস অফ পেরিলস, ফর এক্সাম্পল এয়ারক্রাফট ড্যামেজ, মানে ধরো এরোপ্লেন, হেলিকপ্টার, ড্রোন, এগুলোতে কোনো রকম ড্যামেজ হলো, বা ইম্প্যাক্ট ড্যামেজ বাই রোড অর রেল ভেহিকেল এটসেট্রা। কোনো একটা প্রপার্টিতে ইম্প্যাক্ট ড্যামেজ হলো কোনো ভেহিকেলের জন্য, সেটাকেও ফায়ার ইন্স্যুরেন্সের করা যেতে পারে। তাহলে বেসিক্যালি ফায়ার ইন্স্যুরেন্সের সাবজেক্ট ম্যাটারটা কি হয়? সাবজেক্ট ম্যাটারটা কোনো একটা মুভেবল বা একটা ইমুভেবল প্রপার্টির ফায়ার ইন্স্যুরেন্স করা যায়। মুভেবল প্রপার্টি মানে কি? মানে যে প্রপার্টিটাকে মুভ করানো যাচ্ছে বা যে প্রপার্টিটা মুভ করছে, সেটা হচ্ছে মুভেবল প্রপার্টি। আর যেটা মুভ করছে না, মানে ধরো একটা বাড়ি বা একটা অফিস প্রেমাইসেস, সেই প্রেমাইসেসটা কখনোই মুভ করবে না। কারোর একটা বাড়ির সে ফায়ার ইন্স্যুরেন্স করছে, সেই বাড়িটা মুভ করতে পারে না, তো সেটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। তো এগুলোর ফায়ার ইন্স্যুরেন্স করা যাচ্ছে। আমরা দেখব ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য ইন্স্যুরার অ্যান্ড দ্য ইন্স্যুরড whereby the insurers having received premium undertake to make good the financial loss suffered by the insured as a result of damage or destruction of the insured property by fire or other specified perils during a stated period। তাহলে ফায়ার ইন্স্যুরেন্স কাকে বলছে? ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট বিটুইন দ্য ইন্স্যুরার এবং ইনশিওর্ড, এবং যেখানে ইনশিওরার কি করছে, ইনশিওর্ডের থেকে প্রিমিয়াম নিচ্ছে এবং তার বদলে সে কি প্রমিস করছে যে না, ইনশিওর্ডের যে লস, যদি কোনো লস হয় ফায়ার ড্যামেজের জন্য, সেই লসটাকে ইনশিওরার কি করবে, তোমার ওই লসটাকে ইনশিওরার কভার করছে। এটাই যে কোনো ইন্স্যুরেন্স মানেই তাই, প্রিমিয়ামের ভিত্তিতে একটা ইন্স্যুরেন্স হবে এবং তার বদলে সেই লসটাকে সাবজেক্ট ম্যাটারের যেটার লস কভার করা হলো বা যেটার রিস্ক কভার করা হলো, সেটার মধ্যে যদি যে রিস্কটা থাকবে, সেই রিস্কের জন্য যে ড্যামেজ হবে সেটা কভার করবে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। ওকে, এবার দেখো কি বলছে। ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস ইন অর্ডার টু মেক ইট এনফোর্সেবল অ্যাট ল। এবারে এখন আমরা কতগুলো ইনগ্রিডিয়েন্টস দেখব
এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস, যেগুলো কিন্তু শুধুমাত্র ফায়ার ইন্স্যুরেন্স নয়, প্রতিটা ইন্স্যুরেন্সেই থাকে। যেরকম প্রথমেই দেখবো কি আমরা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, মানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা কি জানি যে প্রপোজার তার রিস্কটা অফার করবে ইন্স্যুরারকে। হ্যাঁ, এবার ইন্স্যুরার যদি সেই রিস্কটাকে, মানে ইন্স্যুরার কাছে অপশন থাকে, সেই রিস্কটাকে তোমার অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে। সেই রিস্কটাকে ভালো করে দেখবে, বুঝবে, বোঝার পরে সেই রিস্কটাকে অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে। এটা হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তাহলে অফার কে করছে? প্রপোজার। মানে বিফোর কমেন্সিং আ কন্ট্রাক্ট, মানে যখন পলিসিটা হচ্ছে না, বিফোর কমেন্সিং দ্য পলিসি, তখন কিন্তু একজনকে, যে ইনশিওর, যাকে আমরা পলিসিটা কমেন্স হয়ে যাওয়ার পরে যাকে ইনশিওর বলা হচ্ছে, তাকেই কিন্তু পলিসিটা কমেন্স হওয়ার আগে বলা হচ্ছে প্রপোজার। সে তখন রিস্কটাকে প্রপোজ করছে বা রিস্কটাকে অফার করছে ইনশিওরারের কাছে। ওকে, আর সেটাকে অ্যাকসেপ্ট করছে কে? ইনশিওরার। এবারে দেখো, যদি রিস্কটাকে ইনশিওরার অ্যাকসেপ্ট করে, তখন সেক্ষেত্রে কি হবে? ইনশিওরার প্রপোজারের থেকে কনসিডারেশন নেবে, বা এটাকে আমরা বলে থাকি প্রিমিয়াম নেবে। এবং এটাই একটা এগ্রিমেন্ট হবে এই ইনশিওরড এবং ইনশিওরারের মধ্যে, যে ইনশিওরের রিস্কটাকে কভার করছে, তার বদলে তার কাছ থেকে কনসিডারেশন নিচ্ছে, বা যেটাকে বলা হয় প্রিমিয়াম নিচ্ছে। এবং এটাই হচ্ছে একটা এগ্রিমেন্ট হলো দুটো পার্টির মধ্যে, এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস, দুটো পার্টির মধ্যে এগ্রিমেন্ট হলো। নেক্সট হচ্ছে লিগাল কম্পিটেন্স অফ দ্য পার্টিস টু দ্য কন্ট্রাক্ট। মানে কি লিগাল কম্পিটেন্স? লিগাল কম্পিটেন্স মানে হচ্ছে কি, যে কন্ট্রাক্টটাকে লিগাল হতে হবে, মানে একটা লফুল পারপাস থাকতে হবে সেই কন্ট্রাক্টটার, তবেই সেটাকে ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা তোমার সেই এগ্রিমেন্টটা হবে, আদারওয়াইজ করবে না। মানে ধরো কোনো স্টোলেন গুডসের একটা ইন্স্যুরেন্স করানো হচ্ছে, তা সেটা কখনোই অ্যাকসেপ্টেড হবে না। আর লাস্ট হচ্ছে লিগালিটি অফ দ্য কন্ট্রাক্ট। লিগালিটি মানে দুটো পার্টিকেই কন্ট্রাক্টটা করার জন্য লিগালি কম্পিটেন্স হতে হবে। মানে ধরো তাদের একটা মিনিমাম এজ রিকোয়ারমেন্ট থাকবে, তাদেরকে মেন্টালি সাউন্ড হতে হবে, তবেই সেটা বলা হবে যে সেই কন্ট্রাক্টটা লিগালিটি থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা যে কোনো পলিসির এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস। নেক্সট আমরা দেখব যে একটা পলিসির কিছু বেসিক প্রিন্সিপালস থাকে, সেই বেসিক প্রিন্সিপালসগুলো কি কি আমরা পড়ে নেবো। প্রথমেই আমরা পড়বো কি আটমোস্ট গুড ফেথ। দেখো কি বলছে, ইন ইন্স্যুরেন্স কন্ট্রাক্টস দ্য লিগাল ডক্ট্রিন অফ আটমোস্ট গুড ফেথ অ্যাপ্লাইজ। ওকে, the insured has the duty to disclose all material facts which have a bearing on the insurance. তাহলে ইনশিওরডকে কি করতে হবে? পলিসি শুরু হওয়ার আগে যখন সে রিস্কটাকে প্রপোজ করবে, তখনই তাকে সমস্ত রকম মেটেরিয়াল ফ্যাক্ট ইনশিওরারকে জানাতে হবে। ঠিক আছে, কারণ রিস্কটা কার? রিস্কটা ইনশিওরের। রিস্কটা সম্বন্ধে বেটার কে জানবে? অবশ্যই ইনশিওর জানবে, ইনশিওরার সেখানে কিছু জানেই না সেই রিস্কের ব্যাপারে। তো ইনশিওরডকে ইনশিওরারের কাছে সমস্ত রকম ডিসক্লোজ করতে হবে, সেই রিস্কের ব্যাপারে যা যা মেটেরিয়াল ফ্যাক্টস আছে সেটা ডিসক্লোজ করতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার যে আটমোস্ট গুড ফেথ কিন্তু দুটো পার্টির জন্যই অ্যাপ্লিকেবল। ইনশিওরের কাছেও যেরকম, ইনশিওরের জন্যও যেরকম অ্যাপ্লিকেবল, ইনশিওরারের জন্য অ্যাপ্লিকেবল। কারণ ইনশিওরারকেও কিন্তু পলিসি করানোর সময় ইনশিওরডকে সেই পলিসি সমস্ত রকম যা যা ফ্যাক্টস আছে, যা যা টার্মস কন্ডিশনস আছে, সেগুলোও কিন্তু ইনশিওরডকে জানাতে হবে। তো আটমোস্ট গুড ফেথ একটা ডিউটি, এবং এই ডিউটিটা কিন্তু দুটো পার্টির জন্যই। Next হচ্ছে the duty of disclosure of material facts under common law ceases when the contract is concluded. মানে এই যে ডিউটিটা কখন শেষ হয়? যখন কন্ট্রাক্টটা শেষ হয়। মানে এই ডিউটিটা শুরু হয় কন্ট্রাক্টটা শুরু হওয়ার আগে থেকে, এবং এই ডিউটিটা যতক্ষণ কন্ট্রাক্টটা চলে সেই পুরো পিরিয়ডে ডিউটিটা বহাল থাকে, এবং এটা শেষ হয় যখন কন্ট্রাক্টটা শেষ হয় তখনই, তার আগে নয়। According to this principle, the insured is also expected to act as if he is uninsured. তাহলে কি বলছে দেখো, according to this principle the insured is also expected to act as if he is uninsured at all the times and safeguard his property from the peril, and following a loss the insured is expected to salvage as much of the property as possible and ensure proper ফায়ার ফাইটিং অপারেশনস। মানে বলা হচ্ছে যে ইনশিওর যদিও ইন্স্যুরেন্স করে রেখেছে, প্রিমিয়াম দিয়েছে, এবং সে জানে যে লস হলে সেই লসটা কভার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে, মানে তাকে এক্সপেক্ট করা হচ্ছে বা ইন্স্যুরেন্স কোম্পানি এক্সপেক্ট করছে যে ইনশিওর
will act as if he is an uninsured. হি ইজ নট ইনশিওর। সুতরাং আনইনশিওর্ড হলে সে প্রপার্টিটাকে বাঁচানোর জন্য যেভাবে চেষ্টা করতো, ইনশিওর হলেও কিন্তু তাকে কোনো লসের ক্ষেত্রে প্রপার্টিটাকে বাঁচানোর জন্য সেইভাবেই চেষ্টা করতে, মানে ইনশিওর এটা ভাবতে পারে না যে আমার তো ইন্স্যুরেন্স করাই আছে, তো প্রপার্টিতে যা খুশি হোক আমার দেখার দরকার নেই, আমার কোনো রকম সেফটি মেজার্স অবলম্বন করার দরকার নেই, এটা নয়। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যে প্রিন্সিপালটা আমরা পড়বো সেটা হচ্ছে ইনসিওরেবল ইন্টারেস্ট। দেখো কি বলছে, দ্য রিকোয়ারমেন্ট অফ ইনসিওরেবল ইন্টারেস্ট গিভস লিগাল ভ্যালিডিটি টু ইন্স্যুরেন্স কন্ট্রাক্টস অ্যান্ড ডিস্টিংগুইশেস দেম ফ্রম মেয়ার ওয়েজার্স। মানে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ইনসিওরেবল ইন্টারেস্ট যদি কারুর থাকে তাহলে সেই সাবজেক্ট ম্যাটারটার ইন্স্যুরেন্স করতে পারে। মানে আমি অন্য কারুর প্রপার্টি, অন্য কেউ সেই প্রপার্টির ওনার, সেই প্রপার্টির ইন্স্যুরেন্স আমি করাতে পারি না, আমার নিজের প্রপার্টির ইন্স্যুরেন্স আমি করাতে পারি, কারণ আমার নিজের প্রপার্টির উপর আমার লিগাল অধিকার রয়েছে, অন্য কারোর উপর নেই। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে ইনসিওরেবল ইন্টারেস্ট। দেখো কি বলছে, ইনসিওরেবল ইন্টারেস্ট মে বি ডিফাইন্ড অ্যাজ আ লিগাল রাইট টু এনশিওর which arises out of a pecuniary relationship between the insured and the subject matter of the insurance। মানে এখানে বলা হচ্ছে যে এই যে পিকিউনারি রিলেশনশিপ মানে হচ্ছে, দেখো মানে হচ্ছে যে প্রপার্টিটা আমি ইন্স্যুরেন্স করাচ্ছি সেই প্রপার্টিটা যদি কোনোভাবে ড্যামেজড হয় তাহলে তার জন্য পিকিউনারি লস মানে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে কে, যে ওনার সে, তবেই বলা যাচ্ছে যে ওই প্রপার্টির সঙ্গে ওই ওনারের একটা রিলেশনশিপ রয়েছে এবং তাহলেই একমাত্র সে ওই প্রপার্টির ইন্স্যুরেন্স করাতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন ফায়ার ইন্স্যুরেন্স ইনসিওরেবল ইন্টারেস্ট শুড এক্সিস্ট অ্যাট দ্য টাইম অফ টেকিং দ্য পলিসি, কন্টিনিউ থ্রু আউট ইটস কারেন্সি অ্যান্ড শুড এক্সিস্ট অ্যাট দ্য টাইম অফ লস। মানে ফায়ার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইনসিওরেবল ইন্টারেস্ট যখন সে পলিসিটা করাচ্ছে তখনও থাকতে হবে, যখন পলিসি পিরিয়ড তখনও চলছে, এবং যখন তার ক্লেম হচ্ছে, লস হচ্ছে, লস হওয়ার পরে যখন সে ক্লেম করছে তখনও কিন্তু ইনসিওরেবল ইন্টারেস্টটা তার থাকতে হবে। মানে ধরো একটা প্রপার্টি আজকে আমার ছিল, আমি সেটার ইন্স্যুরেন্স করালাম, আজ থেকে 6 মাস পলিসি পিরিয়ড ধরে নাও 1 ইয়ার, আজ থেকে 6 মান্থস পরে আমি পলিসিটা আমার সাবজেক্ট ম্যাটার ওই প্রপার্টিটা আমি অন্য কাউকে বিক্রি করে দিলাম, তখন কিন্তু ওই প্রপার্টির ওপর আমার আর কোনো অধিকার নেই, তার উপর আর কোনো আমার লিগাল রাইট নেই। এরপরে যখন আরও 3 মাস পরে গিয়ে যখন সেই প্রপার্টিটার কোনো লস হলো তখন কিন্তু আমি গিয়ে ক্লেম চাইতে পারি না, কারণ সেই প্রপার্টির তখন আর আমি ওনার নেই, সেই প্রপার্টির ওপর আমার আর তখন কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, the fire insurance policies are personal contracts, hence if property is sold or transferred the policy is not transferred automatically। যেটা আমি বললাম যে প্রপার্টি যদি কোনোভাবে সোল্ড হয়ে যায় বা ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু পলিসিটা অটোমেটিক্যালি ট্রান্সফার হবে না, সেটাকে ট্রান্সফার করতে হবে। এবং এটা করার দায়িত্ব কার, যে পলিসিটাকে, যে প্রপার্টিটাকে কিনছে তার দায়িত্ব। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি। দেখো কি বলছে, দ্য প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি মিনস ইনসিওর্ড ইজ ইন্ডেমনিফাইড অনলি টু দ্য এক্সটেন্ট অফ হিজ লস, নো প্রফিট অর আনডিউ বেনিফিট ইজ অ্যালাউড। এবার প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি মানে ইন্ডেমনিফাই করা, মানে আমরা জানি কি ইন্স্যুরেন্স করা হয় কিসের জন্য, যাতে কোনো লস হলে ইন্স্যুরেন্স কোম্পানি ইনসিওর্ডকে ইন্ডেমনিফাই করবে। ইন্ডেমনিফাই মানে কি, ক্ষতিপূরণ দেবে, কিন্তু প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটিতে বলা হচ্ছে যে ততটাই ক্ষতিপূরণ দেবে যতটা তার লস হয়েছে, কোনো প্রফিট কিন্তু সে ইন্স্যুরেন্স করা আছে মানে করতে পারবে না। ঠিক আছে, দ্য ইন্ডেমনিটি ইজ সাবজেক্ট টু দ্য সাম ইনসিওর্ড অ্যান্ড আদার টার্মস অফ দ্য পলিসি। মানে ইন্ডেমনিটি কতটা করতে পারে, ইন্ডেমনিফাই ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি কতটা করতে পারবে, যতটা তার সাম ইনসিওর্ড রয়েছে, তার থেকে বেশি কিন্তু তাকে ইন্ডেমনিফাই করা যাবে না। দ্য সাম ইনসিওর্ড ক্যান বি ফিক্সড অন রিইনস্টেটমেন্ট অর মার্কেট ভ্যালু অর এগ্রিড ভ্যালুস। সাম ইনসিওর্ডটা কিসের উপর ফিক্সড হবে একটা পলিসি, এই যেটা আমরা এখন দেখব কিসের উপর সাম ইনসিওর্ড ফিক্সড হতে পারে, এবং কোনো জিনিসের যদি লস হয় তাহলে ম্যাক্সিমাম ওটাই হচ্ছে তাকে ইন্ডেমনিফাই করার লিমিট, তার থেকে বেশি করা যাবে না, এবং যতটা তার লস হয়েছে ততটাই সে ইন্ডেমনিফাই করবে। মানে ধরো কারোর সাম ইনসিওর্ড রয়েছে হয়তো ধরে নাও 15 লাখ টাকা এবং তার লস হয়েছে দেখা যাচ্ছে 5 লাখ টাকা, এবার সে মনে করছে যে আমার তো 15 লাখ টাকা ইন্স্যুরেন্স করা রয়েছে, তো আমি 5 লাখ টাকা লসের জন্য
একটা 15 লাখ টাকার ক্লেম করবো বা 10 লাখ টাকার ক্লেম করবো, দ্যাট ইজ নট অ্যালাউড ইন ইন্স্যুরেন্স কোম্পানি। 5 লাখ টাকা লসের জন্য সে 5 লাখ টাকাই ম্যাক্সিমাম ইন্ডেমনিফাই হতে পারে, তার থেকে বেশি হবে না। নেক্সট আমরা দেখব যে কি কি ভ্যালুর ওপর ডিপেন্ড করে কোনো একটা প্রপার্টির সাম ইনসিওরটা ফিক্সড করা যায়। যেরকম আমরা প্রথমে দেখব হচ্ছে মার্কেট ভ্যালু। দেখো কি বলছে, দ্য টার্ম মার্কেট ভ্যালু অর অ্যাকচুয়াল ক্যাশ ভ্যালু মিনস ফর ইন্স্যুরেন্স পারপাস the present cost of construction of similar building after deducting from the cost depreciation based on age, uses and maintenance etc. তাহলে মার্কেট ভ্যালু সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে কোনো একটা প্রপার্টির অ্যাকচুয়াল যে ক্যাশ ভ্যালু, মানে কোনো একটা প্রপার্টির প্রেজেন্ট কস্ট অফ কনস্ট্রাকশন মানে সেই প্রপার্টিটা প্রেজেন্টলি যদি তৈরি করতে হয় তাহলে তার যে ভ্যালুটা সেটাই হচ্ছে তার মার্কেট ভ্যালু, এবং সেখান থেকে কিন্তু তার ডেপ্রিসিয়েশনটা রিডাকশন হবে। ডেপ্রিসিয়েশন মানে কি, তার ওয়ার অ্যান্ড টিয়ার যেটা হয়েছে, যেটা ইউজেজ রয়েছে, তার এজ রয়েছে, সেটা সেখান থেকে মাইনাস হবে, সেটা হচ্ছে কোনো একটা সাবজেক্ট ম্যাটারের মার্কেট ভ্যালু। ওকে, নেক্সট হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি অ্যাজ indicated in the insured's books of accounts. It is arrived at by applying depreciation on the original cost of the property. মানে বুক ভ্যালু মানে কি, কোনো একটা বুক অফ অ্যাকাউন্টসে, মানে কোনো একটা কোম্পানির ধরো বুক অফ অ্যাকাউন্টসে কোনো একটা প্রপার্টি কি দামে বা কোনো একটা সাবজেক্ট ম্যাটার কি দামে সেটা কেনা হয়েছিল, সেটা যেটা লেখা রয়েছে সেটাই হচ্ছে সেই প্রপার্টির বুক ভ্যালু। এবারে সেটার উপর ইন্স্যুরেন্স করা যেতে পারে এবং কিন্তু সেটার থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস হবে। ঠিক আছে, মানে যখন সেটা কিনেছিল তখন যে দামটা লেখা হয়েছিল, এখন হয়তো সেটা আজকে 5 বছর পরে ইন্স্যুরেন্স করা হচ্ছে বা 2 বছর পরে সেটাকে ইন্স্যুরেন্স করা হচ্ছে, তো সেই 2 বছরের তার ওয়ার অ্যান্ড টিয়ারটা আছে, তার ইউজেস আসছে, মেনটেনেন্স একটা তার হয়ে গেছে, তো সেই কস্টটা সেখান থেকে মাইনাস হবে। ওকে, নেক্সট হচ্ছে রিইনস্টেটমেন্ট ভ্যালু। দেখো কি বলছে, রিইনস্টেটমেন্ট ভ্যালু ইজ দ্য ভ্যালু অ্যাট হুইচ দ্য ড্যামেজ প্রপার্টি ক্যান বি রিইনস্টেটেড অর রিপ্লেসড বাই নিউ প্রপার্টি অফ দ্য সেম কাইন্ড উইথাউট ডিডাক্টিং ডেপ্রিসিয়েশন। তাহলে এটা মনে রাখতে হবে যে রিইনস্টেটমেন্ট ভ্যালুতে যে পলিসিটা করা হবে সেটাতে কিন্তু কোনো রকম ডেপ্রিসিয়েশন থাকবে না। এই পলিসিটা হচ্ছে কি, যে রিপ্লেস করা হচ্ছে একটা ড্যামেজ প্রপার্টিকে নতুন দিয়ে রিপ্লেস করা হচ্ছে, মানে দিস ইজ নিউ ফর ওল্ড, তাই জন্য এটার মধ্যে কোনো রকম তোমার ডেপ্রিসিয়েশন থাকছে না। এখানে ফুল যে কস্ট, ওটাকে রিপ্লেস করার ফুল যে কস্ট সেটাই তার সাম ইনসিওর্ড হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এগ্রিড ভ্যালু। এগ্রিড ভ্যালু ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টাইপ অফ প্রপার্টি অ্যান্ড the intention of parties to the contract subject to valuation certificate acceptable to the insurers. This method is resorted to in the case of obsolete machinery or heritage buildings where depreciation is not a material factor and availability of the same type of property is not possible. তাহলে এগ্রিড ভ্যালু কোন কোন প্রপার্টির ক্ষেত্রে হবে বা কোন কোন কেসে এগ্রিড ভ্যালুটা সাম ইনসিওর্ড হবে, যে কেসে হচ্ছে কি যার ধরো প্রেজেন্ট আর কোনো মার্কেট ভ্যালু তার ডিটারমাইন করা যাচ্ছে না। কোনো একটা ধরো ওয়ার্ক অফ আর্ট হতে পারে, কোনো ম্যানুস্ক্রিপ্টস হতে পারে, কোনো অবসলিট মেশিনারি বা কোনো হেরিটেজ বিল্ডিং, সেগুলোকে এগ্রিড ভ্যালুতে ইন্স্যুরেন্স করা হবে, তবে তার একটা অবশ্যই ভ্যালুয়েশন সার্টিফিকেট থাকতে হবে যেটা ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকসেপ্ট করবে এবং তার উপরেই তার এগ্রিড ভ্যালু ইন্স্যুরেন্সটা করা হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব সাবরোগেশন। ঠিক আছে, নেক্সট প্রিন্সিপাল হচ্ছে সাবরোগেশন। দেখো কি বলছে, সাবরোগেশন ইজ দ্য রাইট বাই হুইচ অ্যান ইন্স্যুরার হ্যাভিং সেটেলড আ ক্লেম ফর লস অর ড্যামেজ ইজ এন্টাইটেলড টু প্লেস হিমসেলফ ইন দ্য পজিশন অফ দ্য ইনস্যুরড to the extent of acquiring all rights and remedies in respect of the loss which the insured may have received. Okay, মানে সাবরোগেশন হচ্ছে একটা রাইট টু হুম, রাইট অফ দ্য ইনস্যুরার। কি রাইট এটা? এটা হচ্ছে যে ধরো কোনো থার্ড পার্টির কারণে কোনো একটা ইনস্যুরেড কোনো লস হলো, ঠিক আছে, এবার সেই লসের জন্য ইনস্যুরড কি করবে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করবে এবং ক্লেমটা ইন্স্যুরেন্স কোম্পানি ইনস্যুরডকে ফুলফিল করে দেবে, পেমেন্ট করে দেওয়ার পরে ইন্স্যুরেন্স কোম্পানির সেই রাইটটা থাকবে, সে ওই থার্ড পার্টি মানে যার কারণে লসটা হয়েছে তার থেকে সে লসটা রিকভার করতে পারবে।
ঠিক আছে, কি বলছে দেখো নেক্সট, হ্যাভিং স্যাটিসফাইড দ্য ক্লেম অফ দ্য অ্যাসিওর্ড, দ্য ইনসিওরার স্ট্যান্ডস ইন দ্য প্লেস অ্যান্ড সাবরোগেটেড টু অল রাইটস অফ দ্য ইনসিওর্ড। মানে ইনসিওর্ডকে প্রথমে যে লসটা হয়েছে ইনসিওর্ডের, সেটা প্রথমে স্যাটিসফাই করে দেবে ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে সে নিজে ইনসিওর্ডের জায়গায় আসবে, এসে সে থার্ড পার্টির কাছ থেকে ক্লেমটা রিকভার করবে। Subrogation is the corollary of the principle of indemnity, and the right of subrogation therefore applies to the policies which are contracts of indemnity. মানে subrogation is the corollary of the principle indemnity, মানে subrogation principle of indemnity কে ফলো করছে। মানে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে কোনো মানে একজন ইনসিওর্ড সে কিন্তু থার্ড পার্টির কাছ থেকেও লসটা রিকভার করবে, আবার ইনসিওরারের কাছ থেকেও লসটা রিকভার করবে, সেটা হবে না। ঠিক আছে, সে ইনসিওরারের কাছে ফার্স্টে ক্লেম করবে ইনসিওর্ড, এবং ইনসিওরের কাছ থেকে ইনসিওরারের কাছ থেকে সে ক্লেমটা পেয়ে যাবে, তার আর কোনো রাইট থাকছে না। এবার রাইট চলে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, সে থার্ড পার্টির কাছ থেকে ক্লেমটা রিকভার করবে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সাবরোগেশন। নেক্সট আমরা দেখবো কন্ট্রিবিউশন। দেখো কি বলছে, বলছে অ্যান ইনসিওর্ড মে এফেক্ট 2 or more ইন্স্যুরেন্সেস অন দ্য সেম সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স। মানে কোনো একজন একটা সাবজেক্ট ম্যাটারের, একটা পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারের বা একটা পার্টিকুলার প্রপার্টির দুটো বা তার থেকে বেশি ইন্স্যুরেন্সও করিয়ে রাখতে পারে। এবং এটা তারা জেনারেলি কিভাবে করাবে, ধরো একটা সাবজেক্ট ম্যাটারের ধরো সাম ইনস্যুর্ড হচ্ছে 100 টাকা, ঠিক আছে, এবার সেই 100 টাকার মধ্যে সে ধরো কোম্পানি এ এর কাছে 60 টাকা ইন্স্যুরেন্স করাচ্ছে, কোম্পানি বি এর কাছে 40 টাকার জন্য ইন্স্যুরেন্সটা করিয়ে রাখছে, এটা সে করতে পারে। মানে 100 করে দুটোই, মানে দুটো কোম্পানির কাছেই, এর কাছেও 100 টাকা সাম ইনস্যুরেন্সের জন্য করে রাখলো, এর কাছেও 100 টাকার জন্য করলো, এরকম কেউই করাবে না। কারণ শুধু তো ইন্স্যুরেন্স করালেই হবে না, তার জন্য তাকে প্রিমিয়ামও দিতে হবে, এবং এরকম যদি কেউ করেও তা সত্ত্বেও কিন্তু সে যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকেই ক্লেমটা পাবে। সুতরাং এরকমটা কেউই করবে না। জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে প্রপোর্শন বেসিসে ইন্স্যুরেন্সটা দুটো বা তার বেশি ইন্স্যুরের কাছে করা হয়, যখন তার সাম ইনস্যুরটা অনেকটা বেশি থাকে, সেটা তোমার ইনস্যুরের চয়েস। If in the event of loss, insured recovers under each of these policies, the total amount recovered will be more than his actual loss. তাহলে এটা এখানে বলতে চাইছে যে যদি ইন্স্যুরেন্স কোম্পানি দুটো ইন্স্যুরারের কাছ থেকেই লসটা রিকভার করে, মানে ধরো দুজনের কাছেই লসটা রিকভার করলো, তাহলে সেক্ষেত্রে তার এরকম হবে না যে তার টোটাল যেটা লস হয়েছে তার থেকে বেশি সে রিকভার করে ফেলবে। দিস কাইন্ড অফ সিচুয়েশন ক্যানট বি অকার্স অ্যাজ ইট ভায়োলেটস দ্য প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি। তাহলে এটা হবে না, কারণ এটা করলে সেটা তার প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটিকে ভায়োলেট করে যাচ্ছে, কারণ প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন ইজ অলসো corollary of principle of indemnity. Contribution is defined as the right of an insurer who has paid a loss under a policy to recover a proportionate amount from other insurers who are liable for the loss. Generally সাবরোগেশন এই কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়, ধরো কোনো একজন, যেটা আমি বললাম যে কোনো একটা কোম্পানি এর কাছে 60% জন্য ইন্স্যুরেন্স করেছে, কোম্পানি বি এর কাছে 40% সাম ইনস্যুরের জন্য ইন্স্যুরেন্সটা করেছে। এবার যখন ইনস্যুরের লস হবে তখন সে এই দুটো কোম্পানির মধ্যে, এ আর বি এর মধ্যে যে কোনো একজনের কাছে ক্লেম লজ করবে, এবং সেই কোম্পানি কি করবে, তাকে তার যে টোটাল যে লসটা হয়েছে সেটা রিকভার তাকে ইনডেমনিফাই করে দেবে। করে দেওয়ার পরে সেই কোম্পানি দেখবে যে তার আর একটা জায়গায় ইন্স্যুরেন্স ছিল, তখন সেই কোম্পানি সেই প্রপোর্শনের বেসিসে ওই আর একটা কোম্পানির থেকে সেই পেমেন্টটা সে নিয়ে নেবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশনের বেসিক ফান্ডা। ঠিক আছে, তাহলে আজকে এতটাই, আশা করি বোঝা গেল। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরপরে খুব তাড়াতাড়ি আমরা ফায়ার ইন্স্যুরেন্সের নেক্সট চ্যাপ্টারগুলো পড়বো। তাহলে আজকের মতন এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।